ওর মামাতো ভাই অর্ক দাঁড়িয়ে আছে। অর্ক শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সেই হাসিটা অনিমার কাছে বিষের মতো লাগছে, ইচ্ছে করছে ঠাটিয়ে গালে দুটো চড় বসিয়ে দিতে। অর্ক অনিমার হাতটা এখনো ধরে আছে। অনিমা চোয়াল শক্ত করে বলল, তুমি এখানে কি করছো? আর এখানে কেন এসছো? অর্ক অনিমার হাতে একটু টান দিয়ে এগিয়ে এনে বলল, কেন? আমি এসে পড়ায় তোর খুব সমস্যা হয়ে গেল? খুব ফুর্তিতে আছিস দেখছি। অনিমা রেগে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া হাতটা ছাড়ো। এটা শুনে অর্ক অনিমার হাত ধরে আরেকটু কাছে টেনে বলল, কেন অন্য ছেলেকে জড়িয়ে ধরতে পারিস, রিকের সাথে রাত কাটাতে পারিস, আর আমি একটু হাত ধরলেই দোষ? অনিমার চোখ দুটো ছলছল করে উঠল, সাথে রাগও হচ্ছে প্রচুর। ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একটুও বদলাওনি তুমি, এখনো সেই একই রকম আছো। অর্ক অনিমার হাতে চাপ দিয়ে ধরে বলল, ও আমি খারাপ আর তুই কোথাকার সতী সাবিত্রী রে? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অর্কর দিকে, যদিও ও হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু অর্ক কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছে না ও। অনিমাকে তাকিয়ে থাকতে দেখে অর্ক বলল, কি দেখছিস? ভুল কিছু বলছি? কদিনেই এত বড় একটা রকস্টারকে পটিয়ে নিলি, আর মন্ত্রীর ছেলে তো তোর জন্যে পাগল, ওর সাথে তো রাতও কাটিয়েছিস। তাহলে আমি কি দোষ করলাম? হ্যাঁ, ওদের মতো অত টাকা না থাকলেও কম তো নেই। আর দেখতে ওদের থেকে খুব বেশি খারাপ না তাহলে? অনিমার ঘৃণা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাকে। একটা মানুষের চিন্তাধারা এত নিচু হতে পারে? ছি। অনিমা অর্কের দিকে তাকিয়ে বলল, এরকম নোংরা চিন্তাধারা শুধু তোমার মতো মানুষেরই আছে। অর্ক আরো জোরে চেপে ধরল অনিমার হাত। ব্যথায় কুকিয়ে উঠল ও, চোখ দিয়ে না চাইতেও পানি গড়িয়ে পড়ল। অর্ক দাঁতে দাঁত চেপে বলল, ও তো তুই বলতে চাইছিস রিক তোর সাথে কিছুই করেনি? যতবার রিক তোকে দেখতে আসতো রুমে গিয়ে দরজা লক করে দিত, কেন সেটা বুঝি না আমরা? এতটাই বোকা ভাবিস আমাকে? একেই হাতে ব্যথা পাচ্ছে, তার উপর অর্কর এসব কথা শুনে অনিমা নিজেকে সামলাতে পারছে না, তাই কেঁদে দিয়ে বলল, তুমি নিজে যেমন সবাইকে ঠিক সেরকম ভাবো তাই না? ও তো রিক খুব ভালো, ধোয়া তুলসী পাতা তাই না? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না উনি খারাপ, খুব খারাপ একজন মানুষ। কিন্তু এই দিক দিয়ে তোমার চেয়ে হাজার গুণ ভালো। ওই 2 বছরে উনি চাইলেই আমার সাথে যা খুশি করতে পারতেন, বাধা দেবার ক্ষমতা না আমার ছিল না অন্য কারো। কিন্তু উনি এমন করেননি, কোনোদিন ওইরকম কোনো উদ্দেশ্যে আমাকে স্পর্শও করেননি। যতবার আমাকে ছুঁয়েছেন শুধু মারার জন্যেই ছুঁয়েছেন। কিন্তু তুমি আমার সাথে কি করেছো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? অর্ক বাঁকা হেসে অনিমার হাতে আরো চাপ দিয়ে বলল, বাহ, খুব বুলি ফুটেছে দেখছি। মনের সব ভয় চলে গেছে নাকি? অনিমার মনে হচ্ছে ওর হাত ভেঙ্গেই যাবে, এত জোরে চেপে ধরেছে, কিন্তু অর্কর এসব কথায় ওর ব্যথার চেয়ে এখন রাগ বেশি হচ্ছে। তাই ও রাগী কণ্ঠে বলল, তোমাকে ভয় পাই না আমি, আগেও পেতাম না, আর না ভবিষ্যতে পাবো। আমি শুধু তোমাকে ঘৃণা করি। অর্ক এবার অনিমার হাত পেছনে নিয়ে মুচড়ে ধরে বলল, তাই না? তো রিককেও ভয় পাস না? এটা শোনার সাথে সাথেই অনিমার রাগী চেহারায় হালকা ভয় মিশ্রিত হলো, বুকের ভেতর ধক করে উঠল। অনিমার ওই ফেস রিয়াকশন দেখে অর্ক হেসে অনিমার হাতে আরেকটু মোচড় দিয়ে বলল, কি ওর নাম শুনেই সব তেজ শেষ? অনিমা এবার কাঁদো কাঁদো গলায় বলল, কেন এভাবে আমার পেছনে পড়ে আছো তোমরা? তোমাদের তো আমার বাবার সব প্রপার্টি চাই, আমি তো দিয়েই এসছি সব, ওসবের দাবি নিয়ে তো যাইনি আমি, আর আমি কথা দিচ্ছি কোনোদিন যাবও না। তবুও প্লিজ চলে যাও এখান থেকে, একটু শান্তি দাও আমায়। অর্ক শব্দ করে হেসে দিল অনিমার কথায়, তারপর অনিমার হাতে একটু টান দিয়ে আরো কাছে এনে বলল, তোর খোঁজ যদি আমরা রিককে দেই তার বিনিময়ে আমি কি পাবো জানিস? একটা মোটা অঙ্কের ক্যাশ। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল, শুধু টাকার জন্যে তোমরা? হ্যাঁ, শুধু টাকার জন্যেই। এবার শোন, তোকে একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ আমার সাথে আমাদের বাড়িতে চল। তারপর আমি রিককে বলবো যে তুই নিজের ভুল বুঝতে পেরে নিজেই ফিরে এসছিস। এতে হয়তো তোর শাস্তিটা কমে যাবে। অনিমা কাঁদতে কাঁদতে বলল, তোমরা সত্যিই অমানুষ।
অর্ক এবারও হেসে দিয়ে অনিমার হাতে আরো চাপ দিয়ে বলল, সেটা তুই আজকে বুঝলি? শোন রিক ঠিক পেয়ে যাবে তোকে খুব তাড়াতাড়ি, তাই নিজের ভালো চাইলে যেটা বলছি সেটাই কর। চল। এবার হাতের ব্যথাটা অসহনীয় হয়ে উঠছে অনিমার, তাই হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি যাব না। ওকে ফাইন, আমিও দেখছি তুই কি করে থাকিস। ইচ্ছে তো করছে এখনই তুলে নিয়ে যাই, কিন্তু এটা পাবলিক প্লেস, তাই সেটা করতে পারবো না। তবে দেখে নেব তোকে। এটুকু বলে অনিমার হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল অর্ক। আর অনিমা হাত ধরে ওখানেই বসে কাঁদতে লাগলো। হাতের দিকে তাকিয়ে দেখলো গভীর দাগ হয়ে আছে হাতে। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে ওর। অনেকক্ষণ কেঁদে তারপর উঠে নিজেকে স্বাভাবিক করে চোখে মুখে পানি দিয়ে চলে গেল ওদের কাছে। তারপরেই তিরোর গাড়িতেই বাড়ি চলে আসে ও। ফোনের আওয়াজে নিজের কল্পনা থেকে বেরিয়ে এলো অনিমা। কান্না থামিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অরুমিতার ফোন। নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে কিছু বলবে তার আগেই অরুমিতা বলল, অনি আজকের নিউজ পেপার পড়েছিস? না রে, সারাদিন তো তোদের সাথেই ছিলাম, বার্থডের ঝামেলাতে পড়া হয়নি। কেন? পেপারে তোর আর এডির ছবি বেরিয়েছে। অনিমা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, ও আট। হ্যাঁ রে, আমিও তো জানতাম না, সারাদিন তোর বার্থডে নিয়ে বিজি ছিলাম, তাই জানতে পারিনি। তুই দেখ। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা রাখছি। ফোনটা রেখেই অনিমা তাড়াতাড়ি ল্যাপটপ অন করলো, তারপর নিউজটা দেখে অনিমা চমকে উঠল। ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে এক হাতে মুখ চেপে ধরল ও। কালকে এতই খুশি ছিল যে জার্নালিস্ট এসছে, তার ফল কি হতে পারে ওর মাথাতেই আসেনি। ও তো আদ্রিয়ানকে নিয়ে ব্যস্ত ছিল, এসব মাথাতেও আসেনি ওর। ল্যাপটপটা অফ করে দুই হাতে মাথা চেপে ধরল, কিছুক্ষণ চুপ করে থেকে শব্দ করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, এবার ও ঠিক পেয়ে যাবে আমাকে। না, আমি যাব না, কোথাও যাব না আমি। আমি যেতে চাই না ওখানে, প্লিজ। আচ্ছা, ওখানে তো আদ্রিয়ানেরও ছবি আছে, আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেবে না তো রিক? ওর জন্যে আদ্রিয়ান বিপদে পড়বে না তো? এসব ভেবেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর মাথায় শুধু একটা চিন্তাই চলছে, কি করবে ও? কোথায় যাবে? কার কাছে যাবে? কে বাঁচাবে ওকে? এসব ভাবতে ভাবতেই আবারও ফোন বেজে উঠল। পাশে রাখা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ফোন করেছে। চোখ মুছে কয়েকটা শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। হাই। কি খবর, আমাকে ভুলেই গেছো মনে হয়। সেই রেস্টুরেন্ট থেকে বেরোলাম, একটু খোঁজও নিলে না আর? অনিমা নিজের গলাটা যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, না আসলে এমনিই। আদ্রিয়ানের কেন জানি মনে হচ্ছে অনিমা ঠিক নেই, তাই একটু চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে অনি? আর ইউ ওকে? অনিমার খুব কান্না পাচ্ছে। ওর এখন ইচ্ছে করছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদতে, ওকে বলতে ইচ্ছে করছে, নট ওকে আদ্রিয়ান, ভালো নেই আমি। পারছি না আমি আর এসব সহ্য করতে। প্লিজ আমাকে এসবের দূরে কোথাও নিয়ে যান। কিন্তু অনিমা তার কিছুই করতে বা বলতে পারছে না। অনেক কষ্টে নিজের কান্না আটকে বলল, ইয়া হা, ওকে। আদ্রিয়ান সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল, আর ইউ সিউর? হ্যাঁ। কোনো কারণে তুমি ওই নিউজটার জন্যে আপসেট নও তো? দেখো, ওগুলো সিরিয়াসলি নিও না, কিচ্ছু হবে না। না, সেসব কিছু না। অনিমা বুঝতে পারছে যে এখন বেশিক্ষণ আদ্রিয়ানের সাথে কথা বললে ও ওর আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই বলল, আমার খুব ঘুম পাচ্ছে, রাখছি হ্যাঁ। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফেলল, কিছু তো গন্ডগোল আছে সেটা বুঝতে পারছে ও, তবুও বলল, শোনো। অনিমা ফোন রাখতেই নিচ্ছিল, আদ্রিয়ানের আওয়াজ পেয়ে ফোনটা আবার কানে তুলে বলল, হুম। কালকে আমি তোমার ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে অফিসে ড্রপ করে দেব। না না, তার দরকার নেই, আমি যেতে পারবো। আদ্রিয়ান গম্ভীর মুখে বলল, আমি জিজ্ঞেস করিনি তোমায়, জানিয়ে দিলাম। কিন্তু কাল আমি আসছি তোমায় নিতে, দ্যাটস ফাইনাল। অনিমা আর কিছু বলার আগেই আদ্রিয়ান ফোন কেটে দিল। অনিমা খাটে হেলান দিয়ে ভাবছে, কি করবে এবার থেকে, তো চাইলেই দুদিনে চলে যেতে পারবে না। আর তাছাড়াও কতদিনই বা পালাবে ও। আর ওদিকে আদ্রিয়ান ভাবছে কিছু তো চলছে অনিমার মনে, ও ভালো নেই, কিছু তো আছে যেটা ও গোপন করছে, কিন্তু সেটা কি?
ওকেই এবার দেখতে হবে ব্যাপারটা। মিস্টার রঞ্জিত আর কবির শেখ সবে বাসায় ফিরল, হঠাৎই মিস্টার রঞ্জিতের মোবাইল বেজে উঠল। ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো। রিক গম্ভীর কণ্ঠে বলল, এখানকার সব কাজ শেষ, কালকে আসতে পারবো তো আমি? মিস্টার রঞ্জিত ঘরে ঢুকতে ঢুকতে বলল, কাজ শেষ হয়ে গেলে আর থাকবে কেন? বাই। বলেই ফোনটা রেখে দিল রিক। তারপর রাগে গোজগোজ করে বলল, আমি আসছি, কালকেই আসছি। বার্থডে সেলিব্রেট করার, অন্য ছেলেকে হাগ করার খুব শখ তাই না? তোমার সব শখ এবার আমি মেটাবো। আর মিস্টার আদ্রিয়ান আবরার জোহাইয়ের, আমার জিনিসে হাত দেবার যেই দুঃসাহস তুমি করেছো তার দাম তোমাকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হবে। আমি নিজের হাতে মারবো তোমাকে, নিজের হাতে। এদিকে ফোন কেটে মিস্টার রঞ্জিত কবির শেখকে বললেন, কালকে রিক আসছে। কবির শেখ চিন্তিত কণ্ঠে বললেন, জিজু ও এবার এসে কিন্তু একটা খুনখারাপি করবেই। আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। মিস্টার রঞ্জিত হেসে বললেন, সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। যদি রিক ওই রকস্টারকে খুন করে তো কেউ লাশও খুঁজে পাবে না। কবির শেখ ফোন চাপতে চাপতে বললেন, আর আদ্রিয়ানকে কারা কারা মারতে চায় তার একটা লিস্টও আমি বানিয়েছি। কাউকে একটা ফাঁসিয়ে দেব। মিস্টার রঞ্জিত আর কবির শেখ দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসলেন। অনিমা 5 মিনিট ধরে নিচে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের আসার জন্যে। কিন্তু ওর মনে কালকে ঘটা ঘটনাগুলোই মাথায় আসছে। এসব ভাবতেই ভাবতেই আদ্রিয়ান চলে এলো। আদ্রিয়ান নেমে গাড়ির দরজা খুলে দিল, অনিমা চুপচাপ উঠে বসল। আদ্রিয়ানও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। আদ্রিয়ান অনিমা দুজনেই চুপ করে আছে। আদ্রিয়ানের নীরবতা অনিমাকে একটু অবাক করছে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান গাড়ি থামিয়ে দিল। অনিমা অবাক হয়ে বলল, কি হলো, এখানে থামালেন কেন? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোমার কি হয়েছে সেটা বলো। অনিমা একটু ঘাবড়ে গেল, কোনোমতে নিজেকে সামলে বলল, কি হবে? কিছুই হয়নি। বাট তুমি। আর কিছু বলার আগেই আদ্রিয়ানের চোখ পড়ল অনিমার হাতের দিকে। আদ্রিয়ান অনিমার হাতটা সামনে এনে ভ্রু কুঁচকে বলল, হাতে কি হয়েছে? অনিমা হাতের দিকে তাকিয়ে দেখল দাগ হয়ে আছে। কালকে অর্ক এতই জোরে চেপে ধরেছিল যে এমন দাগ তৈরি হয়েছে, নখও গেঁথে গেছে দুটো। কিন্তু আদ্রিয়ানকে কি করে বলবে এসব? অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কি হলো বলো। অনিমা মাথা নিচু করে বলল, ব্যথা পেয়েছি। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কিভাবে? নিজেও জানি না কিভাবে হলো। আদ্রিয়ান অবাক হয়ে বলল, মানে কি? অনিমা কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে বলল, অফিসে লেট হয়ে যাচ্ছে আমার। কিন্তু প্লিজ। আদ্রিয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। ও খুব ভালোই বুঝতে পেরেছে অনিমা কিছু আড়াল করছে, কিন্তু এখন এসব জিজ্ঞেস করে লাভ হবে না সেটাও বুঝতে পারছে। আদ্রিয়ান ভাবছে ওর অফিস শেষে নিরিবিলি কথা বলতে হবে ওর সাথে। অফিসে এসে অনিমা অরুমিতা বা তিরোর সাথে কথা না বলেই ডেস্কে কাজে বসে পড়ল। অরুমিতা আর তীব্র বেশ অবাক হলো, আজ যেন আবার সেই অনিমাকে দেখছে ওরা। কিন্তু হঠাৎ কি হলো মেয়েটার? কালকে রেস্টুরেন্টে ওয়াশরুম যাবার আগে অবধিত কত খুশি ছিল ও, আজ কি হলো? ওরা অনিমাকে কিছু বলবে তার আগেই অনিমার ডাক পড়ল বসের কেবিন। অনিমা একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে চলে গেল ওর বসের কেবিনের দিকে। অরুমিতা আর তীব্র ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। অনিমা কেবিনের দরজার সামনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? এসো। অনিমা ভেতরে গিয়ে দাঁড়াতেই ওর বস আনোয়ার হোসেন বলল, সিঙ্গার এডি তোমার বার্থডে সেলিব্রেট করেছে? অনিমা ইতস্তত করে বলল, জি স্যার। আনোয়ার হোসেন বলল, তার মানে উনি তোমার বয়ফ্রেন্ড? অনিমা অবাক হয়ে গেল এই কথায়, অবাক হয়েই বলল, সরি স্যার, বাট একটা ছেলে একটা মেয়ের বার্থডে সেলিব্রেট করা মানেই তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে তার কোনো মানে নেই। ওরা বন্ধুও হতে পারে। আনোয়ার হোসেন হেসে বললেন, আমি জানি সেটা। কিন্তু ধরো যদি এটাকেই ব্রেকিং নিউজ বানানো হয় যে তোমরা একে অপরকে ডেট করছো, এন্ড প্রমাণ হিসেবে তোমার স্বীকারোক্তি থাকে, নিউজটা কত চলবে ভেবেছো? অনিমা অবাক হয়ে বলল, মানে? মানে তো বুঝেই গেছো। দেখো, এই নিউজটার জন্যে টাকাও পাবে তুমি, তুমি নিজে আর্টিকেল লিখবে সেই টাকাও পাবে, আর আমাদের কোম্পানিরও লাভ তাই না?
অনিমার যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেল। সমাজটা এমন কেন? মানুষরাই বা এমন কেন? সবাই আমাদের মানুষ বলে, কিন্তু মানবিকতা কোথায়? কিসের ভিত্তিতে আমরা মানুষ? যেখানে নিজের স্বার্থের জন্য অন্য কারো চরম ক্ষতি করতেও দুবার ভাবছে না। হিংস্র পশুর চেয়ে কোন দিক দিয়ে কম আমরা? একটা দীর্ঘশ্বাস নিয়ে অনিমা বলল, তো স্যার, আমি জার্নালিস্ট নাকি বিজনেসম্যান? আনোয়ার হোসেন ভ্রু কুঁচকে বললেন, হোয়াট ডু ইউ মিন? মানে একটা খবরকে বেশি আকর্ষণীয় করতে আর সুস্বাদু করতে তাতে তেল, ঝাল, মশলা মিশিয়ে বাজারে বিক্রি করাকে তো ব্যবসায় বলে না স্যার? লাইক ইনভেস্টমেন্ট আর প্রফিট? আনোয়ার হোসেন ধমকে বললেন। অনিমা অনিমা ওর বসের চোখে চোখ রেখে বলল, সরি স্যার, আমরা দুজনেই জার্নালিস্ট। একজন জার্নালিস্টের কাজ সঠিক তথ্যগুলো সকলের মাঝে পৌঁছে দেওয়া, সকলকে সত্যের খোঁজ দেওয়া, মিথ্যা ফাঁস করে দেওয়া, সমাজের ভদ্র মুখোশ পরা নরপশুগুলোকে সবার সামনে তুলে ধরা। এগুলোই জার্নালিসম স্যার, সত্যের জন্যে লড়াই করাই আসল জার্নালিসম। কিন্তু আমরা কি করছি? কোনো সেলিব্রিটির বাচ্চা জন্মানোর খবর, কোথায় কোন সেলিব্রিটি ডিনারে গেল, কার সাথে গেল, হানিমুনে কোথায় গেল, বার্থডে পার্টিতে কি হলো, এগুলো প্রচার করি যদি খবর রসালো না হয় নিজেরা একটু রস মাখিয়ে নেই। আর সমাজের মুখশোধারী কিটগুলোকে তেল দিয়ে যাই যেন তারা নিউজ কোম্পানির জন্যে মোটা অঙ্ক ডোনেট করে। এটা কি সত্যিই জার্নালিসম স্যার, নাকি বিজনেস? আপনি যদি কোনো নিউজের ইনভেস্টের বিনিময়ে প্রফিটের জন্যে মিথ্যা বা অর্ধ সত্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, দেন আই এম ভেরি সরি টু সে স্যার, আপনার একজন জার্নালিস্ট নয়, বিজনেসম্যান হওয়া উচিত ছিল। আনোয়ার হোসেন মাথা নিচু করে আছেন। অনিমা কিছু না বলে বেরিয়ে গেল কেবিন থেকে। মাথায় আগুন জ্বলছে ওর। কি পেয়েছে কি এরা জার্নালিসমকে ব্যবসা বানিয়ে রেখেছে? এদের জন্যে, জাস্ট এদের জন্যে অনেকেই খবরের কাগজে দেখানো নিউজ বিশ্বাস করতে চায় না, জাস্ট এদের মতো জার্নালিস্টদের জন্যে। গাড়িতে মাথা নিচু করে বসে আছে অনিমা। আর আদ্রিয়ান চুপ করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে ওকে। অনিমার ব্রেক টাইমে ওর অফিসে ঢুকে সবার সামনেই হাত ধরে টেনে নিয়ে এসছে ওকে। মেয়েটার চুপ থাকা সহ্য হচ্ছে না ওর আর। আদ্রিয়ান এবার ধমকের সুরে বলল, আমি অনেকক্ষণ যাবৎ তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। অনিমা নিচু কণ্ঠে বলল, আমি তো বলেছি আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখো, ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট, ওকে? এ কদিনে খুব ভালো করে চিনেছি আমি তোমাকে। কিছু তো হয়েছে সেটা আমি নিশ্চিত, কিন্তু সেটা কি? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন। আসলে দুদিন ধরে আব্বুর কথা একটু মনে পড়ছে, তাই আর কি। আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, আই সেইড ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট। অনিমা এবার মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল, শোনো, আজ রাতে আমার শো আছে, তাই ফোন সাইলেন্ট থাকবে, দরকার হলে একটা মিস কল দিয়ে রেখো, আমি ব্যাক করব। অনিমা মাথা নেড়ে গাড়ি থেকে নামতে গেলেই আদ্রিয়ান ওর হাত ধরে বলল, কিছু বললে না, খুব ভালো কথা। কিন্তু এরপর যদি তোমার কোনো ক্ষতি বা বিপদ হয়, আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। এটুকু বলে হাত ছেড়ে দিল আদ্রিয়ান। অনিমা নামতেই ও গাড়ি স্টার্ট করে চলে গেল। আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। আর মনে মনে বলল, আই এম সরি আদ্রিয়ান, কিন্তু আমাকে এটা করতেই হলো আপনার ভালোর জন্যে। এদিকে রিকের ফার্মহাউজে বসে ভাঙা হাত নিয়ে রিকের আসার অপেক্ষা করছে অর্ক। আসলে গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক এসে ওকে মেরে ওর ডান হাত ভেঙে দিয়ে গেছে আর একটা হুমকি চিঠিও ধরিয়ে দিয়ে গেছে। এখন ওর মনে একটা কথাই চলছে, কার লোকেরা এসে ওর হাতটা ভেঙে দিয়ে গেল আর হুমকি চিঠি দিয়ে গেল? রিকের লোক? কিন্তু রিক তো কলকাতা ছিল, একটু আগে বাংলাদেশে ল্যান্ড করলো। অনিমার সাথে ও কেমন বিহেভ করে সেটাতে রিক জানে না, তাহলে? এসব ভাবতে ভাবতেই রিক চলে এলো। রিককে দেখেই অর্ক দাঁড়িয়ে গেল। রিক অর্কর ভাঙা হাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার হাতের এই অবস্থা কে করলো? অর্ক বুঝতে পারল যে রিক এসব করেনি, তাহলে কে করলো? তবুও সিউর হতে বলল, আসলে পড়ে গেছিলাম বাথরুমে। আচ্ছা, আপনি কি আমায় কোনো চিঠি দিয়েছেন? রিক বসে বিরক্ত হয়ে বলল,
ফোন মেসেজের এত সিস্টেম থাকতে আমি চিঠি দেব কোন দুঃখে, তাও তোমাকে? অর্ক এবার সিউর হলো যে রিক এসব করায়নি। রিক গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসছো সেটা বলো। আপনাকে একটা খবর দেবার আছে, মানে অনিমার খবর পেয়ে গেছি। রিক হেসে দিল অর্কর কথায়। রিকের হাসি দেখে অর্ক অবাক হলো। হাসি থামিয়ে রিক বলল, অনিমার খোঁজ আরো 5 দিন আগেই পেয়েছি। কি করছে, কোথায় করছে, কিভাবে করছে সব খবর আছে আমার কাছে। আর আজকেই আমি যাচ্ছি ওকে আনতে। নতুন কিছু বলার থাকলে বলো, নইলে যাও। অর্ক একটু নিরাশ হলো, কোথায় ভাবলো যে এই খবর দিয়ে মোটা অঙ্কের টাকা হাতাবে সেটা আর হলো না। রিক বুঝলো অর্ক আর কিছু বলবে না, তাই উঠে বেরিয়ে গেল। অর্ক সেই চিঠিটা বের করে ভাবল, কে হতে পারে? রিকের চেয়েও ভয়ঙ্কর আদৌ কেউ আছে, যে এমন হাড়হিম করা হুমকি দিতে পারে? চিঠিটা খুলে আরেকবার পড়ল অর্ক, তাতে লেখা আছে, ইচ্ছে তো করছে তোর গলা কেটে দেই, কিন্তু আমার জানতে পারা এটা তোর প্রথম ভুল, তাই শুধু হাতটা ভাঙলাম। ওর হাতে যতটা না লেগেছে তার থেকে 100 গুণ বেশি আমার বুকে লেগেছে। এরপর ওর গায়ে হাত দেওয়া তো দূর, ওর দিকে তাকালে শুধু চোখ দুটো উপরাবো, তাই না তোর শরীরের একটা রোগও অক্ষত থাকবে না, আই প্রমিস। লেখাটা পড়ে বর্ষর একটা ঢোক গিল অর্ক। আর ভাবতে লাগলো, কে এই অজ্ঞাত ভয়ঙ্কর ব্যক্তি? অনিমা ডেস্কে গিয়ে বসতে না বসতেই তীব্র বলল, কিরে কি হয়েছে? ভাইয়া তোকে এভাবে টেনে নিয়ে গেল কেন? অনিমা একটা শ্বাস নিয়ে বলল, আমার কি হয়েছে সেটা জানতে? অরুমিতা হতাশ কণ্ঠে বলল, সেটা তো আমরাও জানতে চাইছি। কি হয়েছে তোর? হঠাৎই তীব্র কিছু একটা ভেবে বলল, এই 1 মিনিট, পেপারে তোর ছবি ছেপেছে, তার মানে রিক তোর খোঁজ পেয়ে যাবে বা গেছে। এই জন্যেই তুই এত আপসেট? সিট আগে কেন মাথায় আসেনি? অনিমা ছলছলে চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কালকে অর্ক ভাইয়াও এসছিল। অরুমিতা অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, কি ওই জানোয়ারটা, মানে তোর মামাতো ভাই এসছিল? এই জন্যেই তোর চোখ মুখ এমন ছিল? তীব্র ডেস্কে একটা পাঞ্চ মেরে বলল, এরা কি চায়টা কি? একটা মেয়ের জীবনকে নরক বানিয়ে রেখেছে। অরুমিতা অনিমার কাঁধে হাত রেখে বলল, এই দিকে বলেছিস কিছু? অনিমা মাথা নাড়ল। অরুমিতা রেগে গিয়ে বলল, সমস্যা কি তোর বলতো? কি শুরু করেছিস তুই? ওনাকে সবটা বললেও তো উনি কিছু একটা করতে পারবেন, এভাবে চুপ করে থাকার মানে কি? কি পেয়েছিস কি তুই? কেন করছিস এসব? অনিমা এবার চেঁচিয়ে বলে উঠল, কারণ আমার খুব শখ হয়েছে ওই রিকের কাছে যাওয়ার, দিনরাত ওর টার্চার সহ্য করার। সেই জন্যেই করছি এসব। হয়েছে? বলেই কেঁদে দিল অনিমা। তীব্র উঠে গিয়ে ওকে এক হাতে জড়িয়ে ধরল। অনিমা কাঁদতে কাঁদতেই বলল, হতে পারিনি আমি এতটা স্বার্থপর। কারণ আমি চিনি আদ্রিয়ানকে। এসব শুনলে ও চুপ থাকবে না। রঞ্জিত চৌধুরী, রিক চৌধুরীর সাথে লড়তে নেমে যাবে। ঢাল হয়ে দাঁড়াবে আমার সামনে। কিন্তু আমি তো জানি ওই রঞ্জিত চৌধুরীরা কত ভয়ঙ্কর, কতটা নৃশংস। আদ্রিয়ান ওদের মতো ক্রিমিনাল নয়, আর না এসব খুনখারাপিতে থাকে। তাহলে কি করে লড়বে ওদের সাথে? যদি রিক আমাকে ধরেও নেয় তো আমি ওকে বুঝিয়ে দেব যে আদ্রিয়ানের সাথে আমার তেমন কিছুই নেই। ওকে যাতে কিছু না করে, তার বিনিময়ে যদি আমায় সারা জীবন রিকের কাছে থাকতে হয় থাকবো আমি। তাহলে রিক ঠিক শুনবে আমার কথা, এটুকু জানি আমি। কিন্তু আদ্রিয়ান নিজে এসবে জড়ালে ওকে ছাড়বে না ওরা। আমি নিজের চোখে আমার আব্বুর মৃত্যু দেখেছি, আদ্রিয়ানের মৃত্যু দেখতে পারবো না। পারবো না আমি। বলেই আরো জোরে কাঁদতে লাগলো। এবার অরুমিতাও এসে জড়িয়ে ধরল ওকে। এই রকম একটা মেয়েকে কেউ এত কষ্ট কি করে দিতে পারে সেটাই ভেবে পাচ্ছে না অরুমিতা আর তীব্র। রাতে অনিমা ফ্ল্যাটে এসে দরজা খুলতে গিয়ে দেখল দরজাটা খোলা, এতে বেশ অনেকটাই অবাক হলো ও। ও তো দরজাটা তালা লাগিয়ে গেছিল, খুলল কে? অনিমার আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। লাইট অফ, তাই সব অন্ধকার। ভেতরে ঢোকার পর কয়েক কদম এগোতেই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। অনিমা চমকে পেছনে তাকালো, তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখল দরজাটা বন্ধ। ভয়ে ওর আত্মা শুকিয়ে আসছে। কে? দরজাটা কে বন্ধ করলো? ও দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, হ্যালো, দরজাটা কে বন্ধ করলেন? দেখুন এটা ভালো হচ্ছে না কিন্তু।
খুলুন দরজা। আজব তো, এসব কেমন মজা। দরজা খুলুন। কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে গেল ও। কে এমন করলো? হঠাৎ করেই রুমে লাইট জ্বলে উঠল। অনিমা পেছনে ঘোরার আগেই কেউ বলে উঠল, কেমন আছো বেবি? কণ্ঠটা শোনার সাথে সাথেই অনিমা শিউরে উঠল। ওর শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। পেছনে তাকিয়ে দেখার মতো সাহস হচ্ছে না ওর। ও এসে গেছে? এখানে পৌঁছে গেছে ও? না, নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে ও। এটা হতেই পারে না। এক্ষুনি ওর স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই স্বপ্ন ভাঙছে না কেন? ও আর পারছে না এই স্বপ্ন সহ্য করতে। এসব ভাবতে ভাবতেই পেছনে থেকে আবার আওয়াজ এলো, কি হলো, আমার মুখটা কি এতই বাজে যে পেছনে ঘুরে দেখতেও চাইছো না? অনিমা হালকা কেঁপে উঠল। তারপর ভয়ে ভয়ে পেছনে তাকালো। আর পেছনে তাকিয়েই অনিমা চমকে গেল। কারণ রিক সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। ওর মুখে বাঁকা হাসি। অনিমার হাত পা কাঁপতে শুরু করলো। ওর পুরো শরীর যেন জমে গেছে। নড়ার সামান্য শক্তিও পাচ্ছেনি এই মুহূর্তে ওর। 3 বছর পর আবার এই লোকটার সম্মুখীন হলো ও। রিক আস্তে করে উঠে এগোতে লাগলো অনিমার দিকে। অনিমা নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিক অনিমার দিকে এগোতে এগোতে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? কতদিন পর দেখা হলো আমাদের, কোথায় ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না। রিকের এই ঠান্ডা গলাও অনিমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। ওর শ্বাস আটকে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ওর শ্বাসনালী কেটে দিয়েছে। ও কয়েক কদম পিছিয়েই ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আর চেঁচাতে শুরু করলো। রিক হাত ভাঁজ করে দেখছে অনিমাকে। অনিমার এই প্যানিক হয়ে যাওয়াটা বেশ এনজয় করছে ও। মেয়েটা এখনো একই রকম ভয় পায় ওকে। আর ওর এই ভয় পাওয়াটা রিককে অদ্ভুত শান্তি দেয়। অনেকক্ষণ দরজা ধাক্কিয়ে কারো কোনো সাড়া না পেয়ে অনিমা আস্তে আস্তে পেছনে তাকালো। রিককে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও ভয়ে দরজার সাথে লেগে দাঁড়িয়ে রইল। রিক এসে অনিমার পাশ দিয়ে দরজায় হাত রেখে বলল, বাইরে আমার লোক দাঁড়িয়ে আছে, আমি বলার আগে ওরা দরজা খুলবে না। অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো রিকের দিকে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এখন। রিক মুখে হাসি রেখেই বলল, কি ভাবছ? কেন, তাই তো। আসলে তোমার সাথে অনেক কথা আছে আমার, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে সেই জন্যেই এই অবস্থা। অনিমা এখনো ভীত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এই শান্ত কণ্ঠের সাথে পরিচিত ও। এর আগে রিক যতবার ওর সাথে শান্ত কণ্ঠে কথা বলেছে, ঠিক তারপরেই ওর ওপর দিয়ে ভয়ঙ্কর কিছু গেছে। রিক অনিমাকে ধরতে গেলেই অনিমা রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওর রুমের দিকে যেতে নিল, কিন্তু তার আগেই রিক ওর হাত ধরে ফেলল। তারপর নিজের দিকে টেনে ওর 2 বাহু ধরে বলল, কি করছো বলো তো? আমি কোথায় তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে চাইছি আর তুমি ছোটাছুটি করেই যাচ্ছ। অনিমা এবার ভয় কেঁদে দিল। ভয় নিজেকে রিকের কাছ থেকে সরিয়ে নিতে চাইছে, কিন্তু রিক ছাড়ছে না। অনিমার কান্না দেখে রিক বলল, আরে বাবা, এভাবে ভয় কেন পাচ্ছ? আমি কি মেরেছি তোমাকে? আর ভয় পাওয়ার নাটক কেন করছো? তুমি তো এখন খুব সাহসী হয়ে গেছো, তাই না? আমাকে এখন আর তুমি ভয় পাও নাকি? আমার কাছ থেকে পালিয়েছো, দেখো কি সুন্দর করে চোখে কাজল দিয়েছো। নিজের বার্থডে সেলিব্রেট করছো, তাও অন্য ছেলের সাথে। তার উপর তাকে জড়িয়ে ধরছো। এটুকু হাসি মুখে বললেও এরপরেই রিকের চোয়াল শক্ত হয়ে গেল। চোখ লাল হয়ে উঠল। মুখে আবার সেই হিংস্রতা ফুটে উঠেছে। রিককে এভাবে দেখে অনিমা কেঁপে উঠল। রিক দাঁতে দাঁত চেপে বলল, যদি সত্যিই আমাকে ভয় পেতে এসব করতে পারতে, বলো পারতে। এটুকু বলে ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। অনিমা সোফার কর্নারে পেটে বাড়ি খেয়ে সোফায় পড়ল, যার ফলস্বরূপ পেটের সাইডে বেশ ব্যথা পেল ও। অনিমা পেট চেপে ধরে কান্নাজড়িত চোখে রিকের দিকে তাকালো। কিন্তু রিকের একটুও মায়া হলো না। রিক এসে অনিমার পাশ দিয়ে সোফার ওপর এক পা রেখে আরেক হাত দিয়ে ওর গাল চেপে ধরে বলল, খুব সাহস হয়ে গেছে তাই না? একবারও মাথায় আসেনি আমি জানতে পারলে কি করব? কে দিল এত সাহস ওই রকস্টার? অনিমা নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে, তবুও হিচকি উঠে গেছে ওর। রিক ওর গাল ছাড়তেই ও সোফার ওপর 2 পা উঠিয়ে একটু গুটিয়ে বসে অস্ফুট স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। রিক হেসে দিল অনিমার কথায়, তারপর অনিমার দিকে হালকা ঝুঁকে বলল,
তোমাকে যদি ছাড়ারই হতো তাহলে 5 বছর আগেই ছেড়ে দিতাম। আমার নজর একবার যেই জিনিসের ওপর পড়ে সেটা আমি নিজের করেই ছাড়ি। আমি কোনো জিনিস নই। রিক ধমক দিয়ে বলল। ওই একদম মুখে মুখে কথা না ওকে। বেশি কথা বললে কথা বলার অবস্থাতেই রাখবো না তোমাকে। অনিমা বুঝতে পারছে রিকের হাত থেকে আজ ওর নিস্তার নেই। না হও যাবে না এই লোকটার সাথে, কিছুতেই না। ওকে যেভাবেই হোক বাঁচতেই হবে। অনিমা ওর শরীরের সব শক্তি দিয়ে রিককে ধাক্কা দিল। রিক ভাবতেও পারেনি অনিমা এই মুহূর্তে এটা করবে, প্রস্তুতি একেবারেই না থাকায় এই ধাক্কায় নিচে পড়ে গেল রিক। অনিমা দৌড়ে ওর রুমে গিয়ে দরজা লক করে দিল। দরজার দিকে তাকিয়ে পেছাতে পেছাতে খাটে ধপ করে বসে পড়ল, শব্দ করে কেঁদে দিল ও। এদিকে রিক উঠেই দরজা জোরে ধাক্কানো শুরু করলো। রিকের মেজাজ অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে আছে। এই মেয়ের এত সাহস কি করে হয়? ওকে ধাক্কা মারে তার উপর দরজাও লক করে রেখেছে। রিক রাগে গোজগোজ করে বলল। অনিমা দরজা খোলো। ভালো হচ্ছে না কিন্তু খোলো দরজা। খোলো। নইলে তোমার কপালে কি আছে তুমি কল্পনাও করতে পারবে না। ওপেন দ্য ডোর। রিকের কথা আর দরজায় বাড়ি পড়ার আওয়াজে ভয় বারবার কেঁপে উঠছে অনিমা। বেডের ওপর গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে। কি করবে ও এখন? রিক ক্রমাগত দরজায় বাড়ি মেরাই যাচ্ছে আর নানারকম হুমকি দিয়ে যাচ্ছে। অনিমার মাথা কাজ করছে না, ভয় জমে যাচ্ছে। হঠাৎ করেই আদ্রিয়ানের কথা মনে পড়ল। ওকে ফোন করবে। কিছু না ভেবেই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ফোনটা বের করল অনিমা। বারবার কল দেওয়ার পরেও আদ্রিয়ান ফোনটা রিসিভ করছে না। এদিকে রিক দরজায় আঘাত করেই চলেছে। অনিমা ভাবছে আদ্রিয়ান ফোনটা ধরছে না কেন। এমনিতে তো কল করতে না করতেই ফোনটা রিসিভ করে ফেলে, আজ কি হয়েছে? তারপর ওর মনে পড়ল যে আদ্রিয়ান বলেছিল আজ ওর শো আছে। এটা মনে পড়তেই অনিমা ফোনটা খাটে ছুঁড়ে ফেলে ফ্লোরে বসে পড়ল। এদিকে আদ্রিয়ান স্টেজে দাঁড়িয়ে শো করছে। কিছুক্ষণ পরেই শো শেষ হবে। ওর পার্সোনাল ফোন ওর প্যান্টের পকেটে বারবার ভাইবারেট হচ্ছে, কিন্তু স্টেজে চলতি গান ছেড়ে ও ফোন পিক করতে পারছে না। কিন্তু ওর কেমন একটা ফিল হচ্ছে, ভেতরটা অস্থির লাগছে। বারবার মন বলছে ওর গানটা খুব তাড়াতাড়ি শেষ করা দরকার, খুব দরকার, কিন্তু কেন এমন মনে হচ্ছে আদ্রিয়ান জানে না। রিক দরজায় জোরে একটা বাড়ি দিয়ে বলল। অনিমা ফর লাস্ট টাইম বলছি, ভালোয় ভালোয় দরজা খোলো। তোমার ফ্ল্যাটের মেইন ডোর খুলতে পেরেছি, এটা খোলা বড় ব্যাপার হবে না আমার কাছে। দরজা খোলো। অনিমা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল। প্লিজ চলে যান, প্লিজ। আমি যেতে চাই না আপনার সাথে, দয়া করুন আমায়। এই কথাগুলো রিকের রাগ আরো বাড়িয়ে দিল। রিক রেগে গিয়ে বলল। এভাবে শুনবে না তুমি, তাই না? ঠিক আছে নাও, জাস্ট ওয়েট। কিছুক্ষণ পর একটু অন্যরকম শব্দ হতে লাগলো দরজায়। ভয় অনিমার পুরো শরীর কাঁপছে। ফ্লোরে হাঁটু গুটিয়ে বসে কেঁদে চলেছে ও। ওর মনে হলো আদ্রিয়ানকে একটা মেসেজ করা উচিত। ও উঠতে নেবে হঠাৎ ফোন বেজে উঠল। আদ্রিয়ান, হ্যাঁ নিশ্চয়ই আদ্রিয়ানই ফোন করেছে। একটু আশার আলো দেখলো অনিমা। উঠে তাড়াতাড়ি ফোন ধরবে তার আগেই ধরাম করে দরজাটা খুলে গেল। অনিমা চমকে তাকালো দরজার দিকে। রিক খুলে ফেলেছে দরজাটা। তারপর ও ফোনের দিকে তাকিয়ে ফোনটা ধরতে গেল, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টায় অনিমা ছিটকে ফ্লোরে পড়ে গেল, আর হাত থেকে ছিটকে ফোনটাও একটু দূরে পড়ে গেল। অনিমা তবুও মাথা তুলে ফোনটা ধরতে যাবে, তার তখনই রিক ওর পা দিয়ে অনিমার হাত পিছে ধরল। অনিমা করুণ দৃষ্টিতে তাকালো রিকের দিকে, তারপর ফোনের দিকে তাকালো। স্ক্রিনে আদ্রিয়ানের নামটি স্পষ্ট ফুটে উঠছে। আর এদিকে আদ্রিয়ান চলতি গানটা শেষ করে ফোনটা বের করে। অনিমার এতগুলো কল দেখেই ও টেনশনে পড়ে গেল। অনিমা এমনিতেই ওকে নিজে থেকে ফোন করতে লজ্জা পায়, আর করলেও খুব দরকার ছাড়া ফোন করে না। সেই জায়গায় এতগুলো কল দেখে ও সাথে সাথে ওখানেই শো এবট করে দিয়ে অনিমাকে বারবার কল করছে, কিন্তু অনিমা না ধরাতে ও আরো টেনশনে পড়ে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ল অনিমার ফ্ল্যাটের উদ্দেশ্যে। এক হাতে ড্রাইভ করছে, আরেক হাতে বারবার কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে রিসিভ করছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ফোনটা কেন ধরছে না? সমস্যা কি ওর? যদি গিয়ে দেখে ইচ্ছে করে ফোন ধরেনি ঠাটিয়ে একটা চড় মারবে। কিন্তু যদি কোনো বিপদ হয় তাহলে?
ও পারবে তো ঠিক সময় পৌঁছাতে? এসব ভেবে ঘাম বেরিয়ে যাচ্ছে আদ্রিয়ানের, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। বারবার বিড়বিড় করে একটা কথাই বলছে, পিক আপ দ্য ফোন ড্যাম ইট। রিক অনিমার হাত পা দিয়ে এত জোরে পিছে ধরেছে যে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। রিক ওর হাত পা দিয়ে পিছে ধরেই হাঁটু ভেঙে বসলো ওর সামনে। তারপর ফ্লোর থেকে ফোনটা তুলে স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ানের নামটা দেখে দেখে রিকের রাগ কয়েক গুণ বেড়ে গেল, আর সেই রাগটা ঝাড়ল অনিমার হাতের ওপর। পা দিয়ে আরো জোরে পিছে ধরল। অনিমা চোখ খিচে মৃদু চিৎকার করে উঠল। রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, বাহ বাহ, কি প্রেম! একজন এখানে কাঁদছে, ওখানে অস্থির হয়ে যাচ্ছে। অনিমার দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে। আদ্রিয়ান কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অনিমা ঝোঁকের বসে ফোন করে ফেললেও এখন ও মনে মনে বলছে আদ্রিয়ান যেন এগানে না চলে আছে। ওর সাথে যা তা তো হবেই, আদ্রিয়ানও বিপদে পড়বে। রিক রেগে ফোনটা জোরে ছুঁড়ে মারল আর ফোনটা খুলে এদিক ওদিক ছড়িয়ে গেল। আদ্রিয়ান এবার ফোন করে অনিমার ফোন বন্ধ পেল। এত ওর টেনশন আরো বেড়ে গেল। এখন প্রতিটা সেকেন্ড ওর কাছে এক একটা যুগ মনে হচ্ছে। মুখের ঘামটা মুছে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল ও। এখানে অনিমা এবার হাত টান দিয়ে রিকের পায়ের তলা থেকে হাত সরিয়ে নিল, যার ফলে ওর হাতের উল্টোপিঠ বাজেভাবে ছিলে গেল। তবুও ও উঠে পালাতে চাইলে রিক সর্বশক্তি দিয়ে অনিমার গালে চড় বসিয়ে দিল। অনিমা আবারও ফ্লোরে পড়ে গেল। গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো ও। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। অনিমার চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে? দরজা বন্ধ করে রাখলে আমি তোমার কাছে আসতে পারবো না? আর তোমার ওই রকস্টারকে সবটা জানালেই ও তোমায় এসে বাঁচিয়ে নেবে? অনিমার কিছু বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। রিক অনিমার চুলে আরো জোরে টান মেরে ধরল। অনিমা আহ করে উঠল। রিক রাগে কটমট করে বলল, কি হলো? কথা বলছো না কেন? খুব তো সাহস দেখাচ্ছিলে, এখন কাঁদছো কেন? অনিমা অনেক কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি যেতে চাই না কোথাও। প্লিজ চলে যান। অনিমার এইসব কথায় রিকের মাথার আগে ফেটে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে মুখে হালকা হাসি ফুটিয়ে বলে, বেবি, তোমাকে কে বললো আমি তোমাকে নিয়ে যেতে এসছি? অনিমা এতক্ষণ কাঁদলেও এবার অবাক হয়ে রিকের দিকে। নিয়ে যেতে আসেনি মানে? তাহলে কেন এসছে? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিক বলল, কি ভাবছো? তোমায় নিয়ে যেতে না আসলে কেন এসছি তাই তো? তুমি অন্য কোনো ছেলের এত কাছে যাবে আর আমি সেই ছেলেকে ছেড়ে দেব? আগে তোমার চোখের সামনে ওকে ওপরে পাঠাবো, তারপর তোমাকে আমার কাছে আনবো। রিকের কথা শুনে ভয় কেঁপে উঠল অনিমা। ওর জন্যে আদ্রিয়ানকে মরতে হবে? কেন গেল ও আদ্রিয়ানের এত কাছে? ও তো জানতো ওর জীবনের চরম সত্যিটা। অনিমা রিকের দিকে তাকিয়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না। উনি কিছু করেননি। ও আমার জিনিসে হাত দিয়েছে আর তুমি বলছো কিচ্ছু করেনি? আপনি ভুল ভাবছেন। ওনার আর আমার মধ্যে তেমন কিছুই নেই। রিক অনিমার চুল আরো জোরে টেনে ধরে বলল, তোমার সাথে এত ভালো সম্পর্ক, বার্থ সেলিব্রেট করেছে, জড়িয়ে ধরেছে, সেগুলো এমনি এমনি? অনিমা কি বলবে বুঝতে পারছে না। ওর মাথায় শুধু একটা কথাই চলছে, আদ্রিয়ানকে বাঁচাতে হবে এই লোকগুলোর কাছ থেকে। রিক অনিমাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো? বলো। ওকে মরতে দেখার জন্যে তৈরি তুমি? অনিমা শিউরে উঠল, রিকের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, প্লিজ ওনাকে, ওকে কিছু করবেন না। রিক আরো জোরে অনিমার চুল টেনে ধরে বলল, এত দরদ ওর জন্যে? হ্যাঁ। একদিনেই কি এমন করলো যে এত মায়া তৈরি হয়ে গেছে, যেটা 5 বছরেও আমার জন্যে তৈরি হয়নি? তাহলে তো ওকে এখন মরতেই হয়, বলো। অনিমা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে, তবুও অনেক কষ্টে বলল, বিশ্বাস করুন ওনার কোনো দোষ নেই, আমি নিজেই গেছিলাম। আমি নিজে থেকেই মিশেছে ওনার সাথে, যা করার আমি করেছি। প্লিজ ওনাকে কিছু করবেন না, প্লিজ। রিক এবার অনিমার চুলের মুঠি ছেড়ে বলল, তার মানে সব দোষ তোমার? যা দোষ করার তুমিই করেছো? হ্যাঁ। রিক একটা বাঁকা হাসি দিয়ে বলল, তার মানে পানিশমেন্ট তোমার পাওয়া উচিত? আপনি যা বলবেন আমি শুনবো। কিন্তু প্লিজ ওনাকে কিচ্ছু করবে না, প্লিজ। রিক উঠে দাঁড়িয়ে বেডের ওপর বসে বলল, ঠিক আছে, ওকে কিচ্ছু করব না যদি তুমি আমার কথা শোনো তো।
অনিমা চোখ মুছে রিকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, ওকে কিচ্ছু করব না, যদি তুমি আমার কথা মতো কাজ করো তো। বললাম তো আমি সব করব, কিন্তু ওনাকে এসবে আনবেন না প্লিজ। রিক একটু আলসেমি ঝেড়ে বলল, তোমাকে ওই রকস্টার, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, আদ্রিয়ান। ওর সাথে তোমার সো কল্ড বন্ধুত্ব বা যাই থাক সেই সম্পর্ক ভাঙতে হবে। অনিমা সহির দৃষ্টিতে তাকালো রিকের দিকে। রিক হেসে বলল, আমি বলতে চাইছি তোমাকে ওর থেকে দূরে সরতে হবে আর ওকে ও তোমার জীবন থেকে বের করতে সবে ফরেভার। অনিমা ধীর কণ্ঠে বল, তাহলে আপনি সত্যিই ওর কোনো ক্ষতি করবেন না, তার কি গ্যারান্টি আছে? বাহবা, কত সাহস হয়েছে আমার কাছে গ্যারান্টি চাইছো? ওকে ফাইন, আমি প্রমিস করছি। আর তুমি জানো আমি যতই খারাপ হই, কখনো প্রমিস ব্রেক করি না। অনিমা ভাঙা গলায় বলল, ঠিক আছে আমি তাই করব। কিন্তু ওনার কোনো ক্ষতি যাতে না হয়। তুমি আমার কথা শুনে চললে ওর কিছুই হবে না। কিন্তু মনে রেখো, যদি না শোনো, তোমার চোখের সামনে এত নৃশংসভাবে মারব যে কল্পনাও করতে পারবে না। হঠাৎ করেই গাড়ির হর্ন শুনতে পাওয়া গেল। রিক উঠে বেলকনিতে গিয়ে উকি দিয়ে দেখে হেসে ভেতরে ঢুকে বলল, সত্যি কি টান! ফোন না ধরায় সোজা বাসায় চলে এসছে। চমকে গেল অনিমা, আদ্রিয়ান এসছে? কোনো ক্ষতি করে দেবে না তো ওর? অনিমা ভয়ে ভয়ে রিকের দিকে তাকালো। রিক অনিমার ব্যাপারটা বুঝতে পেরে ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, আরেহ ভয় পেও না, আমি চলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যেই যেন আমি শুনতে পাই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। না হলে কি করব সেটা আবার নিশ্চয়ই বলতে হবে না, মনে রেখো কিন্তু। এটুকু বলেই রিক উঠে চলে গেল ওখান থেকে। অনিমা ওখানেই গুটিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো, চেয়েও কান্নাটা থামাতে পারছে না ও। আদ্রিয়ান আসছে, ও কাঁদলে চলবে না। কিন্তু পারছে না ওর কান্না থামাতে ও। হঠাৎই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আদ্রিয়ান। অনিমা ওভাবে ফ্লোরে বসে কাঁদতে দেখে অস্থির হয়ে উঠল ও। তাড়াতাড়ি অনিমার সামনে গিয়ে বসে কাপা কণ্ঠে বলল, অনি। অনিমা আদ্রিয়ানের আওয়াজ শুনে মাথা তুলে তাকালো। অনিমার চেহারা দেখে আদ্রিয়ানের ভেতরে ছ্যাতো করে উঠল। চোখ ফুলে আছে, বাম গালে কারো 3 আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে, ঠোঁটের কোণা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। হাঁটুর ওপর রাখা হাতের দিকে তাকিয়ে দেখলে ডান হাতের উল্টো পিঠ বাজে ভাবে ছিলে গেছে। আদ্রিয়ান ভেতরটা ফেটে যাচ্ছে অনিমাকে এভাবে দেখে। ওর মনে হচ্ছে এসবের জন্যে ওই দায় কেন আরো আগে আসতে পারল না ও। চোখ দুটো ছলছল করে উঠল ওর। আস্তে করে অনিমার গালে হাত ছুঁয়ে ঠান্ডা গলায় বলল, এসব কি করে হলো? অনিমা আর নিজেকে সামলাতে পারল না, আদ্রিয়ানকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আদ্রিয়ানও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অনিমার এই কান্না ওর কাছে অসহনীয় লাগছে। রাগে ওর নিচের ঠোঁটটা প্রচণ্ড রকম কাঁপছে। যে এই কাজটা করেছে তার সাথে সাথে ওর নিজের ওপরেও প্রচণ্ড রাগ হচ্ছে। কেন একটু আগে এসে পৌঁছলো না কেন? ফ্লোরে ওর ভাঙা ফোনটার দিকে তাকিয়ে বুঝতে পারল কেন ফোন বন্ধ ছিল। অনিমা তো আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। অনিমার ওপরেও রাগ হচ্ছে আদ্রিয়ানের মেয়েটাকে। ঘটনাটা তো আর একদিনে শুরু হয়নি। কেন কিছু বলল না ওকে ও? কেন? কিন্তু এখন ওকে বকে লাভ নেই, এমনিতেই বেশ ভয় পেয়ে আছে মেয়েটা। তাই আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামাও, আমি এসে গেছি তো, দেখো। আদ্রিয়ানের গলার আওয়াজেই ওর রিকের বলা কথাগুলো মনে পড়ল। না হোক, আদ্রিয়ানকে নিজের থেকে দূরে রাখতেই হবে। হ্যাঁ, ওর কষ্ট হবে এতে, খুব কষ্ট হবে, কিন্তু আদ্রিয়ানের ভালোর জন্যে ও সব করতে পারবে, সব। ও এক প্রকার ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল আদ্রিয়ানকে। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। হঠাৎ এইরকম আচরণের কারণ বুঝতে পারল না ও। অনিমা চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, আপনি কেন এসছেন এখানে? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, তার আগে বলো এসব কি করে হলো? কে করেছে এসব? দরজা খোলা ছিল কেন? কে ঢুকেছিল? অনিমার ইচ্ছে আদ্রিয়ানের সাথে কোনো রুড বিহেভ করতে। তাই নিজেকে সামলে বলল, আপনি চলে যান। আদ্রিয়ান মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে এখন, রগগুলো ফুলে উঠতে চাইছে। মেয়েটার গায়ে যদি আঘাতের চিহ্ন না থাকতো নিশ্চিত কষে দুটো চড় মারত ওর গালে।
বাট অনিমার অবস্থা দেখে নিজের রাগ যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে শক্ত গলায় বলল, আগে বলো এসব কে করেছে? অনিমার এবার কান্না পাচ্ছে খুব। এই ছেলেটা কেন বুঝতে চাইছে না যে ও চায় না ওর সাথে রুড বিহেভ করতে। উল্টো ঘুরে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে একটা শ্বাস নিয়ে ঘুরে বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই আমি। যান এখান থেকে। আদ্রিয়ানের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। অনিমার হাত ধরে নিজের কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এতবার ফোন করেছিলে কেন? তামাশা দেখাতে? ভুল হয়ে গেছে আমার, হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। নাও জাস্ট লিভ। আদ্রিয়ান তাকিয়ে আছে অনিমার দিকে, ও বুঝতে পারছে অনিমা কিচ্ছু বলবে না ওকে। তাই ঠান্ডা গলায় বলল, ফার্স্ট এইড বক্সটা কোথায়? অনিমা আদ্রিয়ানের দিকে করুণ চোখে একবার তাকালো, ও চেয়েও কান্না থামাতে পারছে না। ও কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ চলে যান আপনি প্লিজ। আদ্রিয়ান এবার প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলল, ফার্স্ট এইড বক্স কোথায়? অনিমা কেঁপে উঠল। এই কদিনে আদ্রিয়ানের এই রূপ ও দেখেনি। রিকের ধমকও কোনোদিন এতটা কম্পন সৃষ্টিকারী ছিল না যতটা আদ্রিয়ানের ধমকে ছিল। আদ্রিয়ানকে খুব ভয়ঙ্কর লাগছে দেখতে। অনিমা ভয়ে একটু পিছিয়ে গেল, ও আর একটা শব্দ করারও সাহস পেল না, চুপচাপ আঙ্গুলের ইশারায় ওয়ার্ড্রোপের ওপর দেখিয়ে দিল। আদ্রিয়ান ফার্স্ট এইড বক্সটা এনে প্রথমে অনিমার হাতে আলতো করে ঔষধ লাগিয়ে দিতে লাগলো। অনিমা ভয় টু করছে না, ব্যথা পেলে যে হালকা আহ করবে সেই শ্বাসটাও নেই ওর। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, ব্যথা পেলে বলতে পারো, আমি কিছু বলবো না। অনিমা মাথা নিচু করে রইল। আদ্রিয়ানের হঠাৎ এই রাগী রূপ দেখে ও ভয় পেয়ে গেছে। আদ্রিয়ান অনিমার হাতে ব্যান্ডেজ করে, ঠোঁটে আর গালেও ঔষধ লাগিয়ে দিল। এরপর উঠে দরজাটা বাইরে থেকে লক করে কোথায় যেন গেল, অনিমা বুঝছে না গেল কোথায়। আর হঠাৎ কি হলো ওর? গোবিন্দা থেকে শক্তি কাপুর কি করে হয়ে গেল? এটা আদ্রিয়ানই তো। দরজাটাও লক করে গেছে। 10 মিনিটের মাথায় আদ্রিয়ান হাতে একটা থালা নিয়ে এলো, তাতে পাস্তা আছে। আদ্রিয়ান অনিমার 1 চামচ পাস্তা অনিমার দিকে বাড়িয়ে দিতেই অনিমা কিছু বলবে তার আগে আদ্রিয়ান এমন ভাবে তাকালো যে অনিমার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। আদ্রিয়ান পুরোটা পাস্তা অনিমাকে খাইয়ে দিল। ভয়ে অনিমা একটা আওয়াজও করেনি। তারপর ওকে পানি খাইয়ে মুখ মুছে দিল। অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার থুতনি ধরে মাথা উঁচু করে বলল, আপাতত চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ শুধু আজকের জন্যেই যাচ্ছি। এখন তুমি সুস্থ নও তাই এখনকার ছেড়ে দিলাম। বাট আমি কাউকে ছেড়ে দেই না, এটা মাথায় রেখো। দরজা লক করে শুয়ে পড়বে। কাল দেখা হচ্ছে। বলেই উঠে হনহনিয়ে চলে গেল। অনিমা হা করে তাকিয়ে আছে। ওর কাছে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা আদ্রিয়ান ছিল? সিরিয়াসলি? আবছা অন্ধকারে ঢেকে আছে ভোরের সকাল। আকাশে বিস্তৃত থাকা ঘন মেঘের জন্যে সদ্য উদিত সূর্যের সম্পূর্ণ আলোট পৃথিবীর বুকে পৌঁছতে পারছে না। গুড়ি গুড়ি বৃষ্টি শব্দহীনভাবে পড়ে চলেছে সেই কখন থেকে। বর্ষাকাল প্রায় শেষের পথে। এই মুহূর্তের বৃষ্টি এমনি হয় তীব্র গতির চেয়ে ধীর গতিতেই পড়তে বেশি পছন্দ করে। ব্যালকনির রেলিং এ ভর দিয়ে এক দৃষ্টিতে সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। বুকে এক অদ্ভুত ব্যথা হচ্ছে ওর। কালকে রাতে অনিমাকে যেই অবস্থায় দেখেছে, নিজের ভালোবাসার মানুষটাকে ওই অবস্থায় দেখা সহজ ছিল না ওর কাছে। সারা রাত ব্যালকনিতেই দাঁড়িয়ে ছিল, কারণ এক মুহূর্তের জন্যেও নিজের দুচোখের পাতা এক করতে পারেনি ও। যতবার চোখ বন্ধ করছে বারবার অনিমার ওই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওকে জড়িয়ে ধরে যখন কাঁদছিল মেয়েটা, সেই কান্নার আওয়াজ ওর কানে এখনো বাজছে। নিজেকে সামলানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কেউ যে ওর ফ্ল্যাটে এসছিল সেটা তো স্পষ্ট। আর ওর গালে আঙ্গুলের ছাপ, ঠোঁটের কোণে রক্ত দেখেই আদ্রিয়ান বুঝতে পেরেছে অনিমার সাথে কি হয়েছে। আর সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলেও ওর রক্ত গরম হয়ে উঠছে। কিন্তু অনিমার মতো মেয়ের সাথে কেউ এরকম কেন করবে? আর অনিমার ওপরেও রাগ হচ্ছে, কিচ্ছু বলছে না ওকে। যদিও অনিমার চুপ থাকার কারণটা আদ্রিয়ান কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। অনিমার এমন একটা মেয়ে যে চুপচাপ সব যন্ত্রণা সহ্য করে নেবে, নিজে কষ্টে থাকবে কিন্তু ওর জন্যে অন্য কারো জীবনে কোনো প্রকার ক্ষতি হতে দেবে না। এরকমই ওর অনি।
কিন্তু মেয়েটা কেন বোঝে না যে ওর সামান্য কষ্ট আদ্রিয়ানকে কতটা পোড়ায়। সেদিন ওর হাতের ক্ষত আর কাল রাতে ওর শরীরের আঘাতের চিহ্নগুলো যে আদ্রিয়ানের বুকে কতটা আঘাত করেছে সেটা কেন বোঝে না ও। অনিমা যে এমনি এমনি কিছু বলবে না সেটা বেশ ভালোই বুঝতে পারছে আদ্রিয়ান। কিন্তু ওকে তো জানতেই হবে, যে করেই হোক। কফির মগে চুমুক দিয়েই বৃষ্টি দেখতে দেখতে ভেবেই যাচ্ছে আদ্রিয়ান বিড়বিড় করে নিজেই নিজেকে বলতে লাগলো। অনিমার একজন জার্নালিস্ট, তাই ওর শত্রু অনেক থাকতেই পারে, তবে তারা হয় ওকে মেরে ফেলতে চাইবে নয় হুমকি দেবে। কিন্তু অনিমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিচ্ছু মাথায় আসছে না কে বা কারা করছে এসব, কেন করছে, কি কারণ হতে পারে। রেলিং এ অনেক জোরে একটা পাঞ্চ মারল, সব কেমন জটিল হয়ে উঠছে। হঠাৎ করেই ঘুমের মধ্যে অনিমার বলা কথাগুলো মনে পড়ল, সাথে সাথেই টনক নড়ল আদ্রিয়ানের। হাত দিয়ে কপালের চুলগুলো উল্টে ধরে বলল, ইয়েস, আমার সব প্রশ্নের উত্তর অনিমার অতীতেই আছে। অনিমার বাবা মারা যাওয়ার আগে অবধি আমি সব জানি। এরপর কি হয়েছিল ওর সাথে, আই এম ড্যাম সিউর যে এরপর যা হয়েছে সেটা কালকের ঘটনার সাথে কানেক্টেড। তাই সবার আগে আমাকে ওর পাস্ট জানতে হব। কিছু একটা ভেবে আদ্রিয়ান ফোন বের করে অনিমাকে কল করল। অনিমাও ব্যালকনির ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে বসে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ বাইরের বৃষ্টি দেখছো না ও, গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। বাতাসে ওর এলোমেলো চুলগুলো উড়ে উড়ে ওর মুখ পড়ছে, বিষণ্ণ মুখটাতেও যেন এক আলাদা মায়া কাজ করছে। ফোনের আওয়াজ পেয়ে পাশে রাখা ফোনটার দিকে তাকালো অনিমা। ফেটে যাওয়া স্ক্রিনে আদ্রিয়ানের নামটা স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু অনিমা ফেটে যাওয়া স্ক্রিনটাই দেখছে, আর কালকের কথা ভাবছে। কালকের আছাড়ে ফোনটার তেমন কিছু না হলেও স্ক্রিন ফেটে গেছে। ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল অনিমা। কারণ তার একটু আগেই একটা মেসেজ এসেছিল ওর ফোনে। মেসেজটা ছিল, তোমার কাছে শুধুমাত্র 1 সপ্তাহ আছে। তোমার কার্যকলাপই ঠিক করবে আদ্রিয়ানকে মেরে তোমায় আমার কাছে আনবো নাকি বাঁচিয়ে রাখবো। তাই প্রতিটা কদম ফেলার আগে আদ্রিয়ানের প্রাণের কথা ভেবে ফেলো। আবারও ফোন বেজে উঠল, অনিমা এবারেও কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। জীবনটা এমন কেন হলো, এসব কিছু ওর সাথেই কেন হলো, ওই কেন। ওর জীবনটাও তো বাকি সবার মতো স্বাভাবিক হতে পারত, যেখানে কোনো ভয় থাকবে না, কারো কাছ থেকে পালাতে হবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই হাওয়ার মতো ও মতো নিজের ইচ্ছে মতো চলতে ইচ্ছে করে ওর, পাখির মতো মুক্ত হয়ে উঠতে ইচ্ছে করে। কিন্তু ওকে বন্দি হয়েই থাকতে হয়। কখনো অন্যের কাছে, কখনো নিজের ভয়ের কাছে, আবার কখনো নিজেরই কাছে। ওকেই কেন এসব সহ্য করতে হচ্ছে। ফোন ক্রমাগত বেজেই চলেছে। অনিমা এবার ফোনটা ধরছেও না, কাটছেও না। একদৃষ্টিতে তাকিয়ে আছে নামটার দিকে। এই ছেলেটাকে নিজের থেকে দূরে কি করে সরাবে ও। খুব বেশি জড়িয়ে ফেলেছে ওর সাথে। ওর সামনে নিজেকে কি করে সামলে রাখবে, কি করে মুখ ঘুরিয়ে চলে যাবে। বারবার কল কেটে দেওয়ায় আদ্রিয়ানের রক্ত উঠে গেছে। কি পেয়েছে কি ও, কল কেটে দেবার মানে কি। তবুও নিজের রাগকে গুরুত্ব না দিয়ে অনিমাকে মেসেজ করল। মোবাইলে মেসেজের টোন বাজতেই অনিমা কেঁপে উঠল। ও ভেবেছিল রিকের মেসেজ, কিন্তু তাকিয়ে দেখল আদ্রিয়ানের মেসেজ। তাতে লেখা আছে, স্কুটি নিয়ে বেরিও না, আমি পিক করব তোমাকে। ফোনটা সাইডে রেখে অনিমা আবারও ওয়ালে হেলান দিল। কি করে আদ্রিয়ানকে ইগনোর করবে, কিন্তু ও না চাইতেও ওকে এটা করতেই হবে। আদ্রিয়ানের ভালোর জন্যেই ওকে করতে হবে। ও বাধ্য এসব করতে। ওর ভাগ্যটাই হয়তো এরকম, ওকে সব বাধ্য হয়েই করতে হয়। এসব ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিল অনিমা, আর তার সাথে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার গেইটের সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। বারবার ঘড়ি দেখে চলেছে ও, আর গেইটের দিকে দেখছে। হঠাৎ অনিমাকে স্কুটি নিয়ে বেরোতে দেখে আদ্রিয়ান অবাক হয়ে গেল। ওর মেসেজ কি অনিমা দেখেনি? আদ্রিয়ান গাড়ি থেকে নেমে বলল, অনি, তুমি। কিন্তু আদ্রিয়ান কথা শেষ করার আগেই অনিমা স্কুটি চালিয়ে চলে গেল। একবার আদ্রিয়ানের দিকে তাকালো না। আদ্রিয়ান দুবার ডাকলো কিন্তু লাভ হলো না। আদ্রিয়ান আহম্মকের মতো তাকিয়ে রইল অনিমার যাওয়ার দিকে। এই মেয়ের হঠাৎ কি হলো, এই রকম ব্যবহারের মানে কি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই চোয়াল শক্ত হয়ে গেল আদ্রিয়ানের।
গাড়িতে একটা লাথি মেরে রাগে আগুন হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে চলে গেল। অনিমা অফিসে গিয়ে ডেস্কে বসতেই তীব্র আর অরুমিতা অবাক হয়ে তাকালো ওর দিকে। ওর হাতে ব্যান্ডেজ, ঠোঁট কোনায় কেমন দাগ হয়ে আছে। অরুমিতা একটানে অনিমার চেয়ার নিজের দিকে ঘুরিয়ে বলল, এই কি হয়েছে তোর? এগুলো কি করে হলো? অনিমা নিচু গলায় বলল, কিছু না, সামান্য লেগেছে। তীব্র উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, সামান্য নাকি মারাত্মক সেটা পরের কথা, আগে বল কি করে হলো? অনিমা কিছু না বলে চুপ করে মাথা চেপে ধরে বসে রইল। অরুমিতা বিরক্ত হয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি তোকে। অনিমা এবারেও চুপ করে আছে। তীব্র অরুমিতা এত এত প্রশ্ন, ওর মধ্যে সামান্য বিরক্তির চিহ্ন নেই। ভাবলেশীনভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু তীব্র আর অরুমিতাও নাছোড়বান্দা, ওরা প্রশ্ন করেই যাচ্ছে। অনিমা এবার হঠাৎ করে রেগে গিয়ে চিৎকার করে বলল, রিক এসেছিল কাল রাতে, বরাবরের মতো কালকেও আমার গায়ে হাত তুলেছে। শুনে নিয়েছিস? শান্তি হয়েছে এবার? তীব্র আর অরুমিতা আশেপাশে তাকিয়ে দেখলো আশপাশের ডেস্কের অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। অনিমাও হাইপার হয়ে গেছে। অনিমা জোরে জোরে শ্বাস নিচ্ছে। অনিমাকে এভাবে দেখে ওরা ভাবলো এখন ব্যাপারটা নিয়ে কথা না বলাই ভালো, পরে এসব আলোচনা করা যাবে। তাই ওরা নিজেদের ডেস্কে কাজে বসে গেল। নিজের গাড়ির ব্যাক সিটে বসে আছে রিক, ড্রাইভার ড্রাইভ করছে। কাল সারারাত ক্লাবে পার্টি করে বাড়ি ফিরছে ও। অনেকদিন পর খুব খুশি ও, কারণ ও অনিমাকে পেয়ে গেছে। এতদিনের অপেক্ষার অবসান হয়েছে। ফোন বেজে ওঠায় ভাবনা থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, কি খবর ওখানকার? ওপাশ থেকে জবাব এলো, ভাই, এডি ভাবিকে নিতে এসছিল গাড়ি করে, কিন্তু ম্যাম নিজের স্কুটি করে চলে গেছে, এডির সাথে কথা অবধি বলেনি। এটা শুনে বাঁকা হাসল রিক। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছো, নজর রাখতে থাক। ঠিক আছে ভাই। ফোনটা রেখে সিটে হেলান দিয়ে হাসল রিক। খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছে মেয়েটা। যদি আজ ও নিজে থেকে ওই আদ্রিয়ানের ধারেকাছেও যেত বা কথা বলতো, তাহলে আজ কি হতো সেটা কেউ কল্পনাও করতে পারছে না। এই আদ্রিয়ানের জন্যেই আজ অনিমাকে কাছে আনতে আরো 1 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। ও তো কলকে রাতে আদ্রিয়ানকে মেরে অনিমাকে নিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর মামা আটকে নিল। আসলে কাল রিক অর্কর সাথে কথা বলে এসেই রুম থেকে গান নিয়ে বেরোতে নিচ্ছিল। তখনই কবির শেখ হেসে বলল, আরে বাবাই, কোথায় যাচ্ছ? রিক রাগে গোজগোজ করে বলল, পথ ছাড়ো মামা। আজ আগে ওই রকস্টারকে শেষ করব, তারপর অনিমাকে আমার কাছে নিয়ে আসব। পাগল হয়ে গেছো নাকি? এসো এখানে বসো। বলেই রিককে নিয়ে সোফায় বসালেন কবির শেখ। রিক রেগে বলল, মামা লেট মি গো। আরে যাবে তো আগে আমার কথাটা শোন। রিক অস্থির হয়ে বলল, মামা, আরে শোনো, ওই রকস্টার আর অনিমার সম্পর্ক নিয়ে গোটা মিডিয়া জানে। এই মুহূর্তে যদি তুমি ওকে খুন করো আর তারপর যদি অনিমাকে তোমার সাথে তোমার ওয়াইফ হিসেবে দেখে, তাহলে কি হবে বুঝতে পারছো? তখন তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওর ফ্যান ফ্লোয়িং তো জানো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? রিক কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কি করতে বলছো? কবির শেখ হেসে বললেন, অনিমা আর আদ্রিয়ানকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেও, যাতে সবাই এটা মনে করে যে ওদের সম্পর্কে যা শুনেছে সব গুজব। এবার নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে কি করতে হবে? রিক ভ্রু কুঁচকে বলল, কিন্তু আদ্রিয়ান, ওর কি করব? ওকে ছেড়ে দেব না আমি। আর মিথ্যে প্রমিসও করতে পারবো না। তুমি জানো আমি প্রমিস ভাঙ্গি না। আরে তোমাকে প্রমিস ভাঙতে কে বলছে? তুমি শুধু বলবে যে তুমি কোনো ক্ষতি করবে না। কিন্তু অন্য কেউ তো করতেই পারে, তাই না? রিকের কয়েক সেকেন্ড লাগলো কথাটা বুঝতে, আর বুঝতে পেরেই হেসে দিল ও, আর কবির শেখও একটা হাসি দিলেন। সত্যি ওর মামা ওর গরু, মানতে বিদ্ধ ও। এরকম নান কথা ভাবতে ভাবতে রিক বাড়িতে পৌঁছে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো কবির শেখ আর মিস্টার রঞ্জিত বসে আছে। মিস্টার রঞ্জিতের এসব নিয়ে হেলদোল নেই, উনি একমনে কাজ করে চলছেন। কবির শেখ রিককে দেখে উঠে এসে বলল, কাজ হয়েছে? রিক ওর মামার কাঁধ জড়িয়ে ধরে বলল, তোমার প্ল্যান ফ্লপ হয়েছে কখনো? সাবাস, যাও এবার রেস্ট করো।
হ্যাঁ, এখন রেস্ট করে লাঞ্চ টাইমে ওর সাথে দেখা করতে যাব। এটুকু বলে রিক হালকা হেসে উপরে চলে গেল আর কবির শেখ রিকের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, ঠিকই বলেছে রিক, ওনার প্ল্যান কোনোদিন ফ্লপ হয় না। আচ্ছা, সবাই এত বোকা নাকি উনিই বেশি চালাক সেটাই বুঝতে পারছে না কবির শেখ। কেউ আজও ধরতে পারেনি ওনার আসল উদ্দেশ্য। আদ্রিয়ান, অনিমা, রিক ওরা তো ওনার খেলার এক একটা গুটি মাত্র। এরা তো শুধু কোট বদলাচ্ছে কিন্তু আসল খেলা তো খেলছেন উনি। এসব চিন্তা করেই উনি ওনার সেই শয়তানি হাসি দিলেন। লাঞ্চ টাইমে অনিমা কিছু খায়নি বললেই চলে। তীব্র আর অরুমিতা চেয়েও কিছু বলতে পারছে না, কারণ কিছু বললেই অনিমা হাইপার হয়ে যাচ্ছে। তবুও অরুমিতা বলল, কিরে কিছুই তো খেলি না। অনিমা সরলভাবে জবাব দিল, খিদে নেই আমার। অরুমিতা আর কিছু বলল না, তবে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। অরুমিতা আর তীব্র ফ্রেশ হয়ে ওপরে ডেস্কে চলে গেছে। অনিমা সবে যেতে নেবে অমনি কেউ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। অনিমা প্রথমেই ভয় পেয়ে গেছিল, আর লোকটার চেহারা দেখে আরো ভয় পেল। কারণ রিক অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অনিমা কিছু বলার আগেই রিক ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভেবেছিলাম তোমার সাথে ভালোভাবে কথা বলবো, কিন্তু তুমি তো তার যোগ্যই নও। অনিমা ভীত আর অসহায় চোখে তাকিয়ে আছে রিকের দিকে। তবুও কোনোরকমে কান্নাভেজা কণ্ঠে বলল, কি করেছি আমি? রিক রাগী কণ্ঠে বলল, ওই রকস্টার এখানে কেন এসছে? চমকে উঠল অনিমা। আদ্রিয়ান এসছে? কিন্তু কেন? রিকের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন আমি জানতাম না উনি এসছেন। আর আমি ওনার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আপনি যা বলেছেন তাই করেছি। প্লিজ ওনাকে কিছু। আরে কুল কুল, আমি জানি সব। আর এভাবেই ঠিক যা বলবো তাই করবে, ঠিক আছে? অনিমা কিছু না বলে চুপ করে মাথা নিচু করে আছে। অনিমাকে চুপ থাকতে দেখে রিকোর ব্যান্ডেজ করা হাত চাপ দিয়ে ধরে বলল, কি হলো বলো? অনিমা ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলল। তারপর হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক বাঁকা হেসে বলল, গুড। এবার যাও, হয়তো ও তোমার সাথে কথা বলবে। কি করতে হবে সেট তো জানো। রিক অনিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। অনিমা চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেতেই আদ্রিয়ানকে দেখতে পেল। আজকেও আদ্রিয়ান ক্যাপ আর সানগ্লাস পরে আছে, তাই কেউ চিনছে না। তাহলে রিক কি করে চিনল? আর লাঞ্চ টাইম শেষ, তাই ক্যান্টিনও প্রায় ফাঁকা। অনিমা আদ্রিয়ানকে দেখে ইগনোর করে চলে যেতে চাইলেই আদ্রিয়ান দ্রুত পদে এসে ওর হাত ধরল। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান ওকে ধরে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর পাশে বসে ওর হাত চেপে ধরল যাতে উঠতে না পারে। তারপর রাগী কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? অনিমা মাথা নিচু করে বলল, যেতে দিন আমাকে। এতটা অসহ্য হয়ে গেছি আমি এখন, যে 2 মিনিট আমার পাশে বসতেও চাইছো না। অনিমা একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল রিক আছে কিনা। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান প্লিজ, আপনি দূরে থাকুন আমার থেকে। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, কেন, আমাকে আর ভালো লাগে না? অনিমা এবার আদ্রিয়ানের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না লাগে না ভালো, আর আপনাকে জাস্ট অসহ্য লাগে। কেন পড়ে আছেন আমার পিছনে? আপনি তো এত বড় একজন রকস্টার, আমার মতো একটা মেয়ের সাথে বন্ধুত্ব কেন রাখবেন? তাই নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। দূরে থাকুন আমার থেকে। আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকুন, আমাকেও থাকতে দিন প্লিজ। এটুকু বলে অনিমা দৌড়ে চলে গেল। একবারের জন্যেও পেছনে ফিরে তাকায়নি। পেছনে তাকালে যে পিছুটান ছাড়া যায় না। আর আদ্রিয়ান রাগী চোখে তাকিয়ে আছে অনিমার যাওয়ার দিকে। হাতে ধরে রাখা গ্লাসটা চাপ দিয়ে ভেঙে ফেলল, যার ফলে হাত দিয়ে রক্ত ঝরছে। চোখ মুখ লাল হয়ে আছে আদ্রিয়ানের। কিছুতেই রাগ কমছে না। এভাবে আরো 6 দিন কেটে গেছে। অনিমা আদ্রিয়ানকে চরমভাবে ইগনোর করছে। আর রিক ফোনে কিংবা সামনে এসেই অনিমাকে নানাভাবে হুমকি দিয়েছে। উপর দিয়ে নিজেকে স্ট্রং দেখালেও ভেতর দিয়ে ভেঙে গুড়িয়ে যাচ্ছে অনিমা। এত মানসিক চাপ নিতে পারছে না ও। আর আদ্রিয়ানের অবস্থা ভয়াবহ। অনিমার ইগনোরেন্স ওকে প্রচণ্ড ডেসপারেট করে তুলেছে। কোনো কাজে মন বসছে না ওর। এবার ওর মাথায় একটা কথাই চলছে, অনেক হয়েছে, এবার মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে।
অনিমা অফিস থেকে ফ্ল্যাটে ফিরছে স্কুটিতে। হঠাৎ ওর সামনে একটা গাড়ি থামলো। অনিমা দ্রুত ব্রেক করলো। গাড়ি থেকে একটা লোক নামতেই অনিমা রেগে কিছু বলবে তার আগেই হেডলাইটের আলোতে ওর মুখটা দেখে চমকে উঠল। কারণ লোকটা আদ্রিয়ান। অনিমা অবাক হয়ে বলল, আপনি? আর কিছু বলার আগেই আদ্রিয়ান এসে অনিমার দুই হাত ধরে পেছনে নিয়ে বেঁধে দিল। অনিমা বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিটবেল্ট বেঁধে নিজের ড্রাইভিং সিটে বসল। অনিমা রেগে বলল, ছাড়ুন আমাকে। আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দেই না। আদ্রিয়ান, আমি এবার চেঁচাবো কিন্তু। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মুখ খোলা রেখেছি, ভালো লাগছে না? অনিমা চুপ হয়ে গেল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, কোথায় যাচ্ছি আমরা? আদ্রিয়ান সামনে তাকিয়ে থেকেই স্বাভাবিকভাবে বলল, কাজী অফিস। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।